হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি ফিভার পিচ ইয়োর ফ্রেন্ডলি ফুটবল পডকাস্টে। আমি আপনাদের হোস্ট শরীফুল হক। আমরা আবারও চলে এসেছি আমাদের উইকলি ফুটবলের ক্যাচাল প্যাচাল এবং সব কিছুর আলাপ নিয়ে। অনেক কিছু আলাপের এজেন্ডা আছে। বার্সেলোনা নাকি আতলেতিকো মাদ্রিদ, নাকি কোথায় আসলে হুলিয়ান আলভারেজের জায়গা হবে? ইটস আ মিশন সেভিং প্রাইভেট হুলিয়ান আলভারেজ। আমাদের সাথে কথা বলার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের রেগুলার ফার্স্ট এপিসোডে যাকে আমরা পেয়েছিলাম শাবাব। ওয়েলকাম টু দ্য শো এগেন। কি অবস্থা, কেমন আছেন? সপ্তাহ কেমন কাটলো? A brilliant week, actually, for me, especially when you see your team doing so well, and with football returning in general. মানে সবগুলো ম্যাচই আসলে মোর অর লেস দেখা হয়েছে, সারপ্রাইজেস, এন্ড ফুটবল ইজ ব্যাক ইন ফুল সুইং, আই উড সে। মানে নর্মালি জিজ্ঞেস করা হয় যে কোন ম্যাচ দেখে ভালো লাগছে, কিন্তু কোন ম্যাচ দেখে বিরক্ত লাগছে যে এই ম্যাচটা আমি এখন স্কিপ করে যাবো, এই ম্যাচ আমি দেখতে চাই না? যদি প্রিমিয়ার লিগ শুধু বলি, আসলে প্রিমিয়ার লিগে তেমন কোনো মানে স্টেলমেট আসলে তেমন হয়নি। ইচ অ্যান্ড এভরি গেম আই থিঙ্ক ইট হ্যাড সামথিং অফ মানে গ্রেট ইন্টারেস্ট। সাইনিংস যদি বলেন, নতুন ট্রান্সফার্স, নতুন ম্যানেজার কে কীরকম করবে, এরকম অনেক অ্যান্টিসিপেশন ছিল। সো আই থিঙ্ক ফ্যান্স অ্যান্ড এভরিবাডি এলস সারাউন্ডেড বাই ইট, দে গট দেয়ার ফেয়ার শেয়ার। দুই রাইভালস একসাথে বসে আছেন, মঞ্জু ভাই লন্ডনের ওই পারে। আই থিঙ্ক মানে ভালোই অবস্থা। মানে আপনি যদি লন্ডনের কথাও বলেন বা স্পেনের কথাও বলেন, আপনার জন্য তো ভালো সপ্তাহ যাওয়ার কথা, রাইট? না, আসলে আলভারেজ সাগাটা আসলে অনেক বেশি কনফিউজিং। এটা আসলে কোন দিকে যাচ্ছে এখনো তো বলা যাচ্ছে না। আর আর্সেনালের ব্যাপারটা হচ্ছে ওদের মানে স্কোয়াডটা অনেক বেশি কম্প্যাক্ট আমার মনে হচ্ছে। বার্সার জন্য সেটাই। আর আলভারেজ আসলে কোথাও যাচ্ছে না, এখনো যেমন হচ্ছে কোথাও যাচ্ছে না। আলভারেজ যাচ্ছে কি যাচ্ছে না সেটা নিয়ে উইল টক অ্যাবাউট ইট আজকে, বড় একটা এজেন্ডা। কিন্তু আপনাদের জায়গায় তো মনে হয় লোকজন চলে আসতেছে, আরও তো লোকজন চলে আসার কথা, রাইট? আরিফিন ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আয়ুব বোয়াদ্দির আসার কথা ছিল, জয়েন করছে। কিছু প্লেয়ারের চলে যাওয়ার কথা, তারাও চলে গেছে। সোফার সিজনটাও স্টার্ট হয়েছে, মানে যদিও বলবো যে একটু শেকি স্টার্ট। লাস্ট এক্সট্রা টাইমে গোলে ম্যাচ জিততে হয়েছে ম্যান সিটির, বাট স্টিল এ উইন ইজ বেটার দেন এনি আদার রেজাল্ট। সো আমি বলবো যে সিটি হয়তো বা ক্যাচ আপ করবে। তারপরও যেরকম সাইড এবার আমরা দেখতেছি আর্সেনালের ক্ষেত্রে বা চেলসির ক্ষেত্রে, সেখানে একটু এবার টাফ ব্যাটেল ফেস করতেই হইতে পারে। কারো আসলে মুখ কালো করার মতো কোনো অবস্থা তৈরি হয় না সোফার এই সপ্তাহের সিচুয়েশন বুঝে। যারা আপনারা আপনাদের যে দল সাপোর্ট করছেন, আপনারা জানাতে পারেন যে আপনাদের দল কীরকম করেছে। বাট বিফোর উই মুভ অন টু দ্য মেইন পার্ট অফ আওয়ার থিংস, খুবই ফালতু একটা আলাপ দিতে চাই। কার এফপিএল এর কী অবস্থা সেটাও একটু জানতে চাই। You know what this means? what this means? I'm number one. The number one? আমি জানি না, মানে আমাদের যে লিগটা আছে we have to check যে First কি game অবস্থা। we were very competitive. First day we were very harmonious and helping each other out. And আস্তে আস্তে যখন গেম উইকটা মানে এগোচ্ছে, তখন আমরা we became competitive. না, এই উইকের স্ট্র্যাটেজি কি শাবাবের? স্ট্র্যাটেজি হচ্ছে, it was very clear I made an error, যে আমি লিভাই কোলভিলের উপরে ভরসা রেখেছিলাম, but had to change it because ডেফকন আসলে দিচ্ছিল না। So লক্রো easy in easy out. মাকসন্স লাখোয়া মেড ইউ হ্যাপি, কিন্তু যদিও 2টা গোল তারা কনসিড করে ফেলেছে। ইয়াকি খেলতেছেন নাকি মঞ্জু ভাই এফপিএল এ? মঞ্জু ভাই এফপিএল এ নাই। আপনার কি অবস্থা? আপনার অবস্থাটা একটু শুনে যাই। না, আমার তো অবস্থা খুবই টাইট ছিল। আমি তো খুবই মনে করেন রেগুলার যে পিকগুলো সেগুলাই ফার্স্ট গেম উইকের জন্য আমি সিলেক্ট করছিলাম। অবভিয়াসলি সিইং হালান্ড ডুইং সো ওয়েল ইন গেম উইক 1 since he's arriving in Premier League, it was obvious choice for me to pick him, but obviously he didn't fare well. মানে এটা আনলাইকলি একটা ছিল, এবং সেখানে আমার একটু পয়েন্ট লুজ হয়েছে মনে হয়। বাট চেলসির প্লেয়াররা আবার আমাকে আবার ভালো পয়েন্ট মেকআপ করছে। কোটায় ম্যাকঅ্যালিস্টারকেও আরফিন ভাই দলে রেখেছে। হ্যাঁ, ম্যাকঅ্যালিস্টার সেনেসি দুইজনকেই রাখছি, রিজার্ভেশন ছিল এবং দুইজনই খুবই ডিসঅ্যাপয়েন্ট করছে আর কি। আর্জেন্টিনার প্লেয়ারদের নিয়ে আপনার বক্তব্যটা আমরা আলাদা করে মানে করে রাখছি, ওটা যে কোনো সময় উইল পাস। বাট এটা আমাদের মানে প্রাইভেট এফপিএল এর টিম, বা আরও অনেকগুলো এফপিএল এর লিগ আছে যারা খেলছেন। আসলেই শাবাবের টিম, আমার ফ্যান্টাসি টিম অন আওয়ার ডিএস স্পোর্টস ফ্যান্টাসিতে ইজ নাম্বার 1, 77 পয়েন্ট নিয়ে। সেকেন্ডে কে আছে আমি না বলি থাক। তারপর হচ্ছে ইটস এ গুড কম্পিটিশন।
কম্পিটিশন, ইটস এ রিয়েলি হেলদি কম্পিটিশন। আপনাদের এফপিএল যে টিমগুলো লিগগুলো নিয়ে খেলছেন, ইউ ক্যান অলসো আপডেট আস। বাট ফার্স্টে আমরা কথা বলতে চাই, আমাদের অনেকগুলো এজেন্ট রয়েছে। উইল টক অ্যাবাউট লা লিগা। রিয়াল মাদ্রিদের ম্যাচ ছিল যখন রেকর্ড হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যাবেলায়। বার্সেলোনার খেলা আছে, সেটা যেহেতু খেলার আগে আমরা রেকর্ডে বসছি, তাই বার্সেলোনার খেলা নিয়ে অতটুকু কিছু বলতে পারবো না। বাট যেটা নিয়ে কথা হবে, আলভারেজ নিয়ে আমরা কথা বলবো ট্রান্সফার্স নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগের ড্র হয়ে যাবে যখন আপনারা এই এপিসোডটা দেখবেন। উইল টক অ্যাবাউট আ ফিউ প্রেডিকশনস অ্যান্ড দ্য নিউ টিমস। চ্যাম্পিয়ন্স লিগের পট সিস্টেমটা কীভাবে কাজ করে উইল এক্সপ্লেইন অ্যাজ ওয়েল। উইল টক অ্যাবাউট প্রিমিয়ার লিগের অ্যাকশনস নিয়ে, অ্যান্ড উইল টক অ্যাবাউট বুন্দেসলিগা বিগিনিং and Serie A ছোট্ট একটা review, and there are games of fever pitch, pressing, and a lot more আপনাদের question and answer. So this is the agenda. So let's begin. Roll the music. হুলিয়ান আলভারেজ কোথায় যাবেন? আতলেতিকো থেকে থাকবেন, বার্সেলোনায় যাবেন। বার্সেলোনা কি হুলিয়ান আলভারেজকে নিতে পারবে নাকি তার গন্তব্য প্রিমিয়ার লিগে? এইদিকে আতলেতিকো মাদ্রিদের বোর্ড অফ ডিরেক্টরসরা মিটিং করে কথা বলে দিয়েছেন যে হুলিয়ান আলভারেজের আতলেতিকো মাদ্রিদে যাওয়ার সম্ভাবনা ইজ 0%। গতকালকের বক্তব্য ছিল, আজকেও বোর্ড অফ ডিরেক্টররা কথা বলে এটা ডিসাইড করে ফেলেছেন। হিল মার্তিন খুবই ক্লিয়ার, যেখানে আতলেতিকো মানে হুলিয়ান আলভারেজ যান না কেন, সেটার ডেস্টিনেশন কখনোই বার্সেলোনা হবে না। মঞ্জু ভাই, আপনি একটু মুচকি হাসি দিচ্ছেন, মানে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এনিথিং অন টু ইট? মানে আপনারা তো একটা তামান্না নিয়ে বসেছিলেন যে হুলিয়ান আলভারেজকে আপনারা এবার নিয়েই আসবেন। মানে হুলিয়ান আলভারেজ ছাড়া কি আপনাদের চলবে না? মানে এতটাই কি অবস্থা বার্সেলোনার? চলবে, কিন্তু আতলেটিকো মাদ্রিদ নিজেরাই হয়তো বিরক্ত হয়ে ছেড়ে দিতে পারে। এখনও 3-4 দিন তো বাকি ট্রান্সফার উইন্ডোর। এইভাবে তো আসলে নাম্বার 9 হিসেবে ওদের যে ট্যালিসম্যানকে তো এইভাবে নিয়ে খেলা যায় না। এতটাই বিরক্ত, একেবারেই আজকেও তো ট্রেনিংয়ে গেল। বরং আপনারা কেস খাইতে পারে, মানে যে সর্বোচ্চ যেটা হইতে পারে যে ইউ মাইট গেট আ কেস। এত সহজে তো ছেড়ে দেওয়ার কথা না, লাগে এত পরিমাণ মিটিং করে। মানে হুলিয়ান আলভারেজ এখন যে বর্তমান সিচুয়েশন, যে তার কন্ট্রাক্ট আছে অগস্ট নয় 2030 সাল পর্যন্ত, জুনের 30 তারিখ, এবং তার রিলিজ ক্লজ হচ্ছে 500 মিলিয়ন ইউরো। বার্সেলোনা যদি 500 মিলিয়ন ইউরো দিতে পারে তাহলে তো কোনো সমস্যা নেই, রাইট? নাকি নাকি আপনি ফান্ডে ডোনেট করতে চান কিছুটা? না, ইমোশনালি ইয়েস, ফান্ডে যদি ডোনেট করে যদি কাজ হয় আমি অবভিয়াসলি ডোনেট করবো, বাট এটা আসলে হবে না, এত টাকা দিয়ে তো আসলে হবেও না। আর আলভারেজের যে এই মানে অ্যাথলেটিকোতে যে আশা, এইটা আসলে ওর এজেন্ট কি আর ও কি ভেবেছিল, এটা নিয়ে আসলে কথা হতে পারে। যে 2025-এ ও সব কিছু জিতে ফেলার পরে ও সিটি থেকে বেরোয় যেতে চাচ্ছে, ঠিক আছে, মানে ও একটা জায়গায় যাবে, ওর প্লেয়িং টাইম লাগবে, ও সবসময় খেলবে, মেইন ম্যান হিসেবে খেলবে, সব ঠিক। বাট ওয়াই অ্যাথলেটিকো মাদ্রিদ? সেখানে 5 বছরের কন্ট্রাক্ট, 5 বছরের কন্ট্রাক্টে গেল, এবং সেখানে সেই কন্ট্রাক্টের মধ্যে কি ক্লজগুলোর মধ্যে এমন কিছু কি ছিল না যে সে বেরোয় যেতে পারবে চাইলে? তার এজেন্ট মানে মিনো রায়োলার কথা মনে হয় এখন, সে থাকলে হয়তো বা প্লেয়ারদের রাইট নিয়ে কিছুটা, মানে প্লেয়ারদের রাইটের ব্যাপারটা সে দেখতো, সে এই জায়গায় হয়তো তার নিজের পকেটটাও ভারী হতো, অনেক কিছুই তো করতো। বাট ও যার এজেন্ট, যে প্লেয়ারদের এজেন্ট থাকতো, সেই প্লেয়ারদের রাইট খুব বেশি ভায়োলেট হওয়ার ঘটনা আমি দেখতাম না। তো মনে হয় যে এই ধরনের কোনো এজেন্ট যদি ওর থাকতো, হয়তো বা এত আনহ্যাপি হয়ে বোধহয় তাকে ক্লাবে থাকতে হতো না। মানে প্লেয়ারদের আসলে কান পড়া দেওয়ার জন্য এজেন্ট যারা আছেন তাদের একটু ভালো মতো কান পড়া দেওয়া উচিত, যে ভাই তুমি যে সাইন করছো এটা মাথায় রেখে সাইন করো, যে নয়তো তোমার এরকম একটা ফেস, মানে ইউ হ্যাভ টু। মানে আলভারেজের জন্য খারাপ লাগছে খুবই, কারণ হচ্ছে এরকম মাঠে যে সিচুয়েশনে তাকে পড়তে হয়েছে, এটা ডেফিনেটলি কোনো প্রফেশনালের কাছ থেকে এক্সপেক্ট করা উচিত না, যে পরিমাণ প্রেশারে তিনি পড়েছেন। এবং মনে হয় আর্জেন্টিনার ক্যাম্পেইনেও কিছুটা প্রভাব পড়েছে প্রবাবলি। এইটা অনেকটা সেলফ ডুইং, যে এখন আমরা বলছি যে আলভারেজের জন্য খারাপ লাগছে, বাট ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য স্ট্যাচার অফ দ্য ক্লাব, আতলেতিকো অফ এনি ক্লাব। অ্যাবসলিউটলি You cannot just say যে আলভারেজের জন্য খারাপ লাগছে, ইমোশনাল, দিস বার্সা রিটার্ন, রোম্যান্টিসিজম, just sweep it all aside. A club has invested this much money into you. পুরো স্কোয়াড তারা বলছে যে বারংবার বলছে যে তারা শেপ করবে অ্যারাউন্ড দিস সার্টেন প্লেয়ার, সেইভাবেই ভ্যালু করছে। And after a couple of seasons or one season. You say that suddenly you want to leave. তেমন তো কিছু হয়নি, বা অ্যাটলিস্ট আমরা তো তেমন কিছু শুনতে পারিনি যে ড্রেসিং রুমে কোনো গন্ডগোল হয়েছে, ম্যানেজারের সাথে ফলিং আউট হয়েছে, ফ্যানরা তাকে অ্যাকসেপ্ট করছে না। সো আপনি যদি এরকমই করেন প্লেয়ার হিসেবে, তাহলে এটা আপনার একরকম মানে এটা প্রাপ্যই। যে ফ্যান্স, অ্যাথলেটিকো ফ্যান্স, হু আর ওয়ান অফ দ্য মোস্ট প্যাশনেট ফ্যান্স ইন দ্য ওয়ার্ল্ড, আই উড সে দিস ফর এনি ক্লাব। সো এই ট্রিটমেন্টটাই আসলে এক্সপেক্টেড ছিল, বিকজ দ্য ক্লাবস, দ্য owners, the fans, they have all owned you
You are a part of them. So now after one season, all of a sudden you don't come to training, you don't show respect to the fans and the adulation and the love they're showing for you. সো সেইখানে তো এটা নিয়ে আমার মনে হয় না যে আলভারেজের জন্য খুব খারাপ লাগছে, এটার খুব একটা সুযোগ আছে বলার, বা এজেন্ট কি করতে পারতো। আই থিঙ্ক দিস ইজ নট কোয়াইট রেলিভেন্ট ইন দিস হোল ইন দিস হোল কনটেক্সট। প্রফেশনালি চিন্তা করতে পারলে ডেফিনেটলি ক্লাব ওয়াইজ, যেটা আতলেতিকো মাদ্রিদ যে স্টেটমেন্টটা বুধবার দিয়েছে আফটার বার্সেলোনার স্টেটমেন্টটা খুবই ইন্টারেস্টিং, যে যারা তাদের প্লেয়ার না তাকে নিয়ে লাপোর্তা বলছেন যে উই রিমেইন ভেরি ইন্টারেস্টেড ইন হুলিয়ান আলভারেজ। তারা সামারে একটা বিড দিয়েছে 100 মিলিয়ন, যেটা অলরেডি আউটরাইট রিজেক্টেড, তাও তারা বলেছে যে ইটস অন দ্য টেবল, যেখানে রিয়াল মাদ্রিদ অলরেডি 150 মিলিয়নের একটা বিড ফ্রম ফ্লোরেন্তিনো পেরেজ, যদিও এটাকে একটা স্টান্ট হিসেবেই অনেকে বলছেন বা বলার চেষ্টা করছেন। সো আতলেতিকো যে জিনিসটা দাবি করেছে যে ইটস অ্যান আতলেতিকো ইজ দ্য ভিকটিম অন দিস কেস, আই থিঙ্ক স্বভাবের কথা অনুযায়ী বা লজিক অনুযায়ী দ্যাট স্ট্যান্ডস অ্যাজ ওয়েল, রাইট? মানে বার্সেলোনা তো অ্যাকচুয়ালি অন্য একজন টিমের ক্লাব মানে প্লেয়ার নিয়ে কথা বলছে, ফ্লিকো তো আসলে কথা বলতে চান না এই প্রেস কনফারেন্সে। সো বার্সা আতলেতিকোর রিলেশনশিপ ওয়াজ ভেরি গুড। আই থিঙ্ক মানে আমরা এল ক্লাসিকোর কথা চিন্তা করলে এখন প্রবলি উইল টক অ্যাবাউট আ ডিফারেন্ট ক্লাসিকো ইন অক্টোবর। না, আমার কাছে মনে হয় যে এটা একটা ইট হ্যাজ বিকাম এ ম্যাটার অফ ইগো, আমার কাছে পুরোটাই মনে হয় এটা। বা অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য বলেন, হুলিয়ান আলভারেজ বলেন, কিংবা বার্সেলোনায় বলেন, হ্যাঁ, একটা সময় মনে হচ্ছিল ওয়ার্ল্ড কাপের সময় থেকেই কিন্তু মানে আলভারেজের এই ইস্যুটা কিন্তু চাওয়ার হয়, এবং তখন কিন্তু মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, হয়তো বা ট্রান্সফার উইন্ডো যখন স্টার্ট হবে তখন হয়তো বা জিনিসটা একরকম হয়ে যাবে। মানে রিয়াল মাদ্রিদের একটা আউট অ্যান্ড আউট সবাই বুঝতে পারছিল ওরা স্টানবাজি ছাড়া কিছুই না, কিন্তু পরবর্তীতে লাস্ট যেটা হলো যে আর্সেনালের এখানে বিটা আবার জয়েন করে, আমি আবার দেখতেছিলাম আজকে নাকি আর্সেনাল 130+ নাকি বিডও করছে। হ্যাঁ, তো যদি এখন পর্যন্ত যে সিচুয়েশন Unconfirmed, but rumors. হ্যাঁ, রুমার্স Going on. এরকম নাকি একটা কথা আসছে আর কি, যাই হোক। তো এইরকম যদি সিচুয়েশন হয়, আমার কাছে মনে হয় যে আসলে হুলিয়ান আলভারেজ বলেন বা অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য মনে করেন জিনিসটা কিন্তু ভালো হবে না ফর ফিউচার। মানে যদি আমি সিজন ওয়াইজ চিন্তা করি যে আসলে মানে একটা প্লেয়ারকে আমার মনে হয় না যে এখানে খুব বেশি সুযোগ দেওয়ারও সুযোগ মানে মানে হয়তোবা কোচ হয়তোবা চাইলেও দেখা গেছে যে টেকনিক্যাল ডিরেক্টর বা যারা আছে বোর্ড মেম্বার আছে, তারা হয়তো বা জিনিসটা তাকে হয়তো বা পুরো সিজনে হয়তো বা বেঞ্চে কাটিয়ে থাকতে হতে পারে। তো এরকম একটা সিচুয়েশন একটা প্লেয়ার কেরিয়ারের এই সময় এসে হয়তো বা তার কেরিয়ারের জন্য হয়তো এটার একটা বিশাল সেটব্যাক হইতে পারে। তো আমার কাছে মনে হয় যে আসলে মানে যদি আমরা সবাই ইগোর বিষয়টা যদি একটু সাইড করে যদি ইস্যুটা দেখা হইতো, আমার মনে হয় ইট কুড হ্যাভ বেটার অ্যান্ড হ্যাপি এন্ডিং। বাট সোফার যে অবস্থা দেখা যাচ্ছে, মঞ্জু ভাইও যেটা বললেন আমি একমত। আমার মনে হয় না, যদিও 3-4 দিন টাইম আছে, আমার মনে হয় যে মানে হি হ্যাজ নো ডেস্টিনেশন টু গো। রিয়েলিস্টিক আউটকামটা কি আসলে? I want to throw this question to everyone here. Right. যে if you were Atletico Madrid right now, what would you do? যেটা আতলেতিকো মাদ্রিদ করছে অ্যাবসলিউটলি ওইটাই। মানে আই থিঙ্ক আপনি এভাবে চিন্তা করেন যে লিওনেল মেসি বার্সেলোনার কন্ট্রাক্টে আছেন অ্যান্ড পিএসজি লিওনেল মেসির জন্য বিট করছে এবং ওপেনলি বলছে যে লিওনেল মেসিকে তাদের লাগবে। হোয়াট উড হ্যাভ বার্সা ডান? আতলেতিকো মাদ্রিদ যে কাজটা করছে প্রবলি ওইটাই। আপনার কি মানতে একটু কষ্ট হচ্ছে মনে? না না, এটা তো অবশ্যই না, কারণ মানে অ্যাটলেটিকো মাদ্রিদের তো ওদের স্পোর্টিং প্ল্যান নিয়ে ওদের 100টা অধিকার আছে, যে ওরা যেটা করতেছে ওদের যে প্ল্যানটা সেই প্ল্যানের মধ্যেই ওরা আছে, ওরা তো ওইটা ভায়োলেট করবে না। উল্টা বার্সার যে কাজ সেটা অনেকটা ভায়োলেট করছে ওদের প্ল্যানিংটাই, ওদের মেইন ম্যানটাকে ওরা অনেক বেশি ডেভিয়েট করে ফেলছে। আমি এখন ইন্টারেস্টেড একে আর নিয়ে আমার কি কাছে হবে? আরেকটা জিনিস মনে হয় যে বার্সার ইন্টারেস্টের চেয়ে এখানে সবচেয়ে বেশি যেটা আগে আসছে হুলিয়ান আলভারেজের নিজের ইন্টারেস্টটা। তা আমি মানে যেটা হয় যে আমরা যদি প্রফেশনাল ওয়েতেও যদি চিন্তা করি, মানে আমাদের প্রফেশনাল যেটা হয়, মনে করেন আমি সাপোজ ধরেন এখন এই অফিসে চাকরি করি, এখন আমার কোনো কারণে এই অফিস থেকে আমার কাজ করার মন উঠে গেছে, মানে আমি কাজ করতে চাচ্ছি না, বা মানে আমি বেটার অপরচুনিটি পাচ্ছি অন্য জায়গায় বা এরকম হবে চলে আসছে না, অবভিয়াসলি মানে মানে একটা পজিশনে থাকলে আপনি অবশ্যই ইয়া করবেন। এবং সবচেয়ে বড় কথা হলো ওই অর্গানাইজেশন কি চিন্তা করে, অর্গানাইজেশন চিন্তা করে যে এই লোকটা আমাদের এখানে তো আসলে তার মনই নাই কাজে। মানে আমি বলবো যে সে তার 100% দিবে না। যখন একটা প্লেয়ার 100% দিবে না, তার মন এই জায়গায় থাকবে না, অবভিয়াসলি তার কাছ থেকে আমি বেস্ট আউটপুটটা নিতে পারবো না। সো আই এম জাস্ট স্পেন্ডিং মানি
তার বেতন দিব, তার সবকিছু মানে তার যে আদার ফ্যাসিলিটি আছে ওইটা প্রোভাইড করব, বাট এট দ্য এন্ড অফ দ্য আমি তার কাছে আউটকামটা কি পাবো? মানে আই কান্ট এক্সপেক্ট হিম টু ডু মানে হোয়াট অ্যাকচুয়ালি আই লাইক টু ডু। সো আমার কাছে মনে হয় না মানে মানে ইট ইজ আ গুড সাইন ফর খুবই ইন্টারেস্টিং সিচুয়েশন হবে যদি কোনো মুভমেন্ট আসলে মানে আতলেতিকো মাদ্রিদ থেকে আলভারেজের জন্য হয়। ইটস নট গোয়িং টু বি বার্সেলোনা। 4 দিনের মাথায় বার্সেলোনা কোন নাম্বার 9 এর দিকে যায়, বিকজ দে প্রবাবলি নিড আ নাম্বার 9, দে অ্যাবসলিউটলি নিড আ নাম্বার 9, সো দ্যাট ইজ গোয়িং টু বি আ ম্যাটার অফ কনসার্ন অ্যান্ড ইন্টারেস্ট। বাট মাদ্রিদের আরেক সাইডের অবস্থা মনে হচ্ছে বেশ ইন্টারেস্টিং। জোজে মরিনিও 13 বছর পর বের্নাবেউতে ব্যাক করলেন। ইটস বের্নাবেউ, রাইট? সান্তিয়াগো তো বাদ পড়ে গেছে। অ্যান্ড they kind of blazed Real Sociedad. Kylian Mbappe হ্যাটট্রিক করেছেন, ভিনিসিয়াস জুনিয়র গোল পেয়েছেন। ভিনিসিয়াস জুনিয়রকে যেভাবে সাবস্টিটিউট করে তাকে বলা হয়েছে যে শোনো শোনো এই যে তোমার নাম চ্যান্ট করছে, দ্যাটস ইন্টারেস্টিং। মানে জোজে মরিনিওর এরকম দুটা ম্যাচ আমরা দেখলাম, একটা অ্যাওয়ে ম্যাচ, একটা হোম ম্যাচ। হোয়াটস ইউর অ্যাসেসমেন্ট আরফিন ভাই? আমি বলবো যে এটা একটা ইমোশনাল রিটার্ন, অফ কোর্স। হ্যাঁ। আপনি এত বছর পরে আসছেন এবং লাস্ট টাইমও কিন্তু মানে মরিনহো যে এক্সপেকটেশন নিয়ে ওই সময়টায় আসছিল আর্লি 2010 ওই টাইমগুলোতে, তখন কিন্তু সে কিন্তু এক্সপেকটেশন ফুলফিল করতে পারে না। সো হি হ্যাজ বিগ চ্যালেঞ্জ অ্যাহেড। এবং আমার কাছে মনে হয় যে 2000 ওই পিরিয়ডে যে প্লেয়ারগুলো সে পেয়েছিল তার হচ্ছে আমার মনে হয় যে ওইখানে দেখা গেছে, আমি রোনালদোর কথা বলবো, কাকা অবুদা ইনিশিয়াল ফেজে ছিল, না হলে আপনার মনে করেন বেনজেমা, বেল ছিল। এরপর কিন্তু এই টাইমে যারা আছে আপনি মনে করেন অবভিয়াসলি এমবাপে বলেন বা ভিনিসিয়াস, বেলিংহাম, এবং ধরতে গেলে এটা কাইন্ড অফ নিউ গ্যালাক্টিকোস আমি বলবো যে টিমটা আছে। সো অবভিয়াসলি এখান থেকে মরিনহো চাবে যে তার যে অতৃপ্তি যেটা আছে রিয়াল মাদ্রিদের সাথে, মানে যেটা হয়েছিল আগে, সেটা হয়তো বা মেটানোর জন্য। এবং অবভিয়াসলি প্রথম ম্যাচটা আমি বেশি বলবো যেটা একটা ফার্স্ট চ্যালেঞ্জটা ছিল অ্যাওয়ে ম্যাচটা, এবং মানে এটাও ওই লাস্ট মোমেন্টে একটা গোলে মানে তারা রিয়াল মাদ্রিদ ওভারকাম করে। এবং গতকালকে তো ধরতে গেলে মানে খুবই ডমিনেট করে খেলছে, যদিও ফার্স্ট হাফে একটু অপোনেন্টও একটু কামব্যাক করেছিল, কিন্তু সেকেন্ড হাফে একবারে ক্লিনিক্যাল পারফরমেন্স শো করেছে। তো আমার কাছে মনে হয় যে এটা লাস্ট 2 সিজন যেহেতু বার্সেলোনা জিতেছে এবং কিছু বেশ ভালো পয়েন্টের গ্যাপও ছিল, তো আমার কাছে মনে হয় যে এবার রিয়াল মাদ্রিদ মানে অবভিয়াসলি মানে বার্সাকে হ্যাটট্রিক শিরোপা যাতে না জিততে দেওয়া যায় সে প্ল্যানটাই আর কি থাকবে আর কি। মরিনিওর সঙ্গে শাবাবের একটা ডিফারেন্ট কানেকশন থাকারই কথা, ইটস ভেরি অ্যাবসলিউটলি অবভিয়াস। মরিনিও মাঝখানে এই সিজন শুরুর আগে এল চিরিঙ্গিতোকে বলেছেন যে হি ইজ আ চেঞ্জড ম্যান, এবং বিভিন্ন সোর্সেস ক্লাব থেকে বলছেন যে হি ইজ কাইন্ড অফ অ্যান রিল্যাক্সড পারসন রাইট নাও, মোর ম্যাচিওর, যেটা মরিনিও নিজেও দাবি করেছেন। মরিনিও কি বদলাতে পারেন? মরিনিওর কি পক্ষে কি বদলানো সম্ভব? আই হ্যাভ ডাউটস। No, that's completely understandable, and I have the same doubts as well. কিছু জিনিস ফান্ডামেন্টাল সবসময় সেমই থাকে, and when it comes to personality like Jose Mourinho, these things will always be the same. ম্যাচিউরিটি যেখানে এসেছে আমি বলবো যে হাউ হি হ্যান্ডলস দিস কামিং অর এক্সিস্টিং জেনারেশন অফ প্লেয়ার্স, যে তারা কিভাবে রেসপন্ড করে। আই থিঙ্ক যেটা লাস্ট এপিসোডে বলেছিলাম যে হি হ্যাড টু it was like an odyssey around the world for him to understand how this generation of players would respond to the Mourinho way. But apart from that, I think he has understood this, but the hunger to win, the dark arts, the gamesmanship, এইসব জিনিসগুলো I don't think these things will ever change, and he needs that. He feeds from it. যে একটা মানে অলওয়েজ আপ এগেনস্ট ইট, যে দ্য ওয়ার্ল্ড ভার্সেস আস, এই মেন্টালিটি দিয়ে সে যেভাবে ড্রেসিং রুমটাকে তার পক্ষে নিয়ে আসে। উইভ সিন দিস থ্রু আউট his tenures at almost every clubs, even টার্কিতে যে ওটা ফেনারবাচেতে he had this thing against the whole league. So and it is always about how his teams, how his sides overcome this, this created একটা animosity between his side and the rest of the world and the league and everyone else. So these things I don't think will change, but when he comes to Real Madrid, this is a bit different because they are arguably the biggest club in the world. So that mentality can help, and when you're managing such superstars, you need to get them on your side. So things like this throughout the season will be very important, and these things
don't change. মরিনিও এবার বার্সেলোনার কাকে যে চোখে গুতা দেয় সেটা এল ক্লাসিকোর আগে হয়তো টের পাওয়া যাবে। আই ডোন্ট নো হোয়াটস গোইং টু হ্যাপেন, বিকজ সিজনের শুরুতে সব ভালো ভালো মনে হচ্ছে ইন টার্মস অফ স্পোর্টিং টার্মস অ্যান্ড সব কিছু মিলে, বাট ইট মাইট নট স্টে দ্য সেম ওয়েন চ্যাম্পিয়ন্স লিগ এবং এল ক্লাসিকো যখন কাছাকাছি চলে আসবে। প্রথম এল ক্লাসিকো অক্টোবর মাসে, এবং যেটা আমি ফিক্সচার দেখলাম যে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ম্যাচের পরপরই মাঝখানে একটা ম্যাচ, তারপর বার্সেলোনা ভার্সেস আতলেতিকো মাদ্রিদ ইজ গোইং টু বি ভেরি টেস্টি। অক্টোবরের আলাপটা তো অক্টোবরে করা যাবে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ড্র বৃহস্পতিবার রাত 11টায়। চ্যাম্পিয়ন্স লিগ উইল বি ব্যাক ইন সেপ্টেম্বর, কিন্তু তার আগে আমরা ড্রতে জেনে যাব কে কার সঙ্গে খেলছে, এবং যখন আপনারা এই এপিসোডটা দেখবেন তখন আপনারা জেনে যাবেন যে কার সঙ্গে কার ম্যাচ পড়েছে। বাট উই ক্যান টক অ্যাবাউট দ্য লিগের যে একটা ড্র এবং পট সিস্টেম আছে, যেটা এখনও সবাই হয়তো বুঝে উঠতে পারে নাই। আরেফিন ভাই উইল হেল্প আস, কিন্তু কে কোন পটে আছে সেটাও একটু আমরা জানি। PSG, দ্য রেইনিং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, আর ইন দ্য পট 1, বায়ার্ন মিউনিক, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ইন্টারন্যাশনালে, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, বার্সেলোনা এবং আতলেতিকো মাদ্রিদ। পট 2তে অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার ইউনাইটেড যারা ব্যাক করেছে আবারও চ্যাম্পিয়ন্স লিগে, বরুসিয়া ডর্টমুন্ড, রোমা ইজ ব্যাক ইন চ্যাম্পিয়ন্স লিগ, স্পোর্টিং সিপি, পোর্তো, ক্লাব ব্রুগা, PSV, Real Betis is also back in Champions League. Pot 3-te Feyenoord, Lille, Napoli, Leipzig, Villarreal, Shakhtar Donetsk, Galatasaray এবং Fenerbahce যারা 18 বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ব্যাক করেছেন। Bodo Glimt is back again in this year, তারা পট 3-তে আছে। পট 4-এ স্টুটগার্ট, কোমো, লস, স্লোভান ব্রাতিস্লাভা, আইক এথেন্স, সাবা, স্লাভিয়া প্রাগ, ভাইকিং অ্যান্ড লাস্ক। যারা হচ্ছে হেভি হিটার্স তাদের নিয়ে তো আসলে আলাদা করে বলার কিছুই নেই। এনি প্রেডিকশন হু উইন্স দ্য চ্যাম্পিয়ন্স লিগ সো আর্লি? Who wins it? হু উইন্স ইট? I think at least যদি মানে গ্রুপ ফেজটা কে টপ করবে, I think I have a pretty clear prediction about it. যে Not Arsenal. For me it's Arsenal. For me it is Arsenal. I think they were very strong last season, and this season I think they've just only gotten stronger. They've built around their already strong squad, and I think they have the tools. They have the Arsenal playbook, the set pieces. They have different ways to clinch results. Even if it is not going for them, set pieces will always come in to help them. They have clutch players right now. Jara clutch moments actually will deliver for them. They have variety, and I think Arteta is I think about 6-7 years almost, but Arteta has already built something very significant, I think. So for Arsenal to top the group phase last season and then go on to play the final, I think that only reinforces that belief. And I think a season across Europe, I think very few sides match Arsenal or are better than them. ইন্টারেস্টিংলি আর্সেনাল এখনো গত সিজনের হিসাবে করলে 90 মিনিটের মধ্যে এখনো হারে নাই। সো যেহেতু পিএসজির সঙ্গে তারা পেনাল্টি শুট আউটে হেরেছে, সো দ্যাট ডাজন্ট কাউন্ট অ্যাজ আ লস ফর আর্সেনাল উইদিন দ্য 90 মিনিটস। মঞ্জু ভাই কি কোনো ডিফারেন্ট চ্যাম্পিয়ন প্রেডিক্ট করতে চান? আর্সেনাল জিতলেও তো আপনার আসলে আর্সেনাল জিতে কোনো সমস্যা নাই, আমার থাকার কথাও না। বাট আর্সেনালে আমি একটা প্রবলেম দেখি যে ওদের সেই কিলার ইনস্টিংক্টের কোনো ফরওয়ার্ড আমি এবারও পেলাম না, যেটা গতবার ছিল না, এবারও নেই। আমার মনে হয় না গিয়োকেরেসকে দিয়ে ইউসিএল জেতা সম্ভব। আপনাদের তো গ্যাব্রিয়েল মাগালেশ আছেন, দ্যাট কিলার ইনস্টিংক্ট উইথ দ্য সেট পিস। না, এটা মানে সেট পিসে আমি গোল করতে করতে শেষ পর্যন্ত আমি ইউসিএল এর ফাইনালেও গেলাম, শেষ পর্যন্ত ওইখানে গিয়ে তো আর হচ্ছে না। আমার সেই ফরওয়ার্ডটা দরকার। আমার এবার মনে হয় বার্সা উইদাউট আ নাম্বার 9, নাকি একটা নাম্বার 9 নিয়ে? না, নাম্বার 9 ছাড়াই আমার মনে হয় ফেরমিনকে নিয়েই হয়ে যায়। ফেরমিনকে দিয়ে হয়ে যাবে। মানে এলচের সাথে ম্যাচে লাস্ট গোলটায় মানে ফেরমিনের গোলটা দেখে মনে হলো যে ওকে দিয়ে ফলস 9টা ভালোই খেলানো যাবে। ফেরমিন প্লেড নাইস আফটার দ্যাট ইনজুরি, এবং রাফিনিয়াকেও যেভাবে ডেজিগনেটেডলি শিফট করে নাম্বার 9 অ্যাটাকিং নাম্বার 10 রোলে খেলাচ্ছে, ফ্লিক ক্যান ওয়ার্ক হিজ সিস্টেম আউট। বাট আমার মনে হয় নাম্বার 9 ছাড়া আসলে এত বড় একটা সিজন যাওয়াটা খুবই ডিফিকাল্ট হবে। সিটি নাকি সিটি ছাড়া রিয়াল মাদ্রিদ অর সামওয়ান ফ্রম? না, আমার কাছে এই সিজনের ফেভারিট আমার কাছে স্টিল পিএসজি মনে হয়। যে পিএসজি ইজ ডেফিনেটলি এ ভেরি গুড সাইড। আমরা গত সিজনেও হয়তো বা ভাবছিলাম শুরুর দিকে যে আচ্ছা টানা 2বার কিভাবে হয় পিএসজি, মানে ফার্স্ট টাইম জিতলো তারপর কি আবার ব্যাক টু ব্যাক হবে কিনা, তা কিন্তু হয়েছে। আর এইবারও যদি বলি যে লাস্ট টাইম আমরা রিয়াল মাদ্রিদকে দেখেছি হ্যাট্রিক শিরোপা চ্যাম্পিয়ন্স লিগে, সো ওয়াই নট পিএসজি। আর যদি পিএসজির কেউ বাধা হয়ে আসতে পারে, সেটা আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদ, বিকজ
তারা এখন মানে লাস্ট কয়েকটা সিজন ভালো যায় নাই, না লিগ না চ্যাম্পিয়ন্স লিগ, ট্রফিলেস কয়েকটা সিজন গেছে। মরিনহো ব্যাক করছে, যদিও ইট উইল বি ভেরি আর্লি টু গেট মানে টু সি মরিনহো গেটিং রেজাল্টস অর উইনিং ট্রফিজ, বিকজ আগের বারও আমরা ওইরকম দেখি নাই। প্রথমে এসে দেখা গেছে বেশ স্ট্রাগল করছে, এবং যেটা বলতেছিলেন যে হয়তোবা ডি ডে আসবে, হয়তোবা যখন বার্সেলোনার সাথে এল ক্লাসিকো আসবে ওই দিনই আসলে বোঝা যাবে যে সে কতটা চেঞ্জড হয়ে আসছে। বিকজ মানে সাবাবু বলতেছিল তার ডার্ক আর্টসের কোনো শেষ নেই, সে ওই দিন ওই নতুন একটা কিছু হ্যাঁ নতুন pocket একটা থেকে প্লে বের হয়ে যাবে প্লে anytime। করবে, সে ওই সময় ওইটা প্লে করবে। আমরা আগে দেখছি যে পেপে কিংবা সার্জিও র্যামোসকে মেসিকে ফাউল করে লাল কার্ড খাওয়ায়, তো তার কোনো মানে আছে না যে অতৃপ্তি যে না একটু লাল কার্ড কেন, মানে এটা তো তার ন্যাচারাল অফ এটা হইতেই পারে যে এই কয়টা ম্যাচে বেরনার্দো সিলভা আর ভালভের্দে হচ্ছে ডাবল পিভট রোলে খেলছেন, আর্দা গুলান খেলছেন রাইট উইং। ওই দিন হইতে পারে যে চুয়ামিনি, কাভাভিঙ্গা, বেরনার্দো সিলভা, হ্যাঁ তিনজন। উই হ্যাভ সিন দিস ইন মানে এর আগের ইটারেশন অফ রিয়াল মাদ্রিদে, বাট রিয়াল মাদ্রিদের হয়ে তিনি কখনো সেমিফাইনাল আগে বাদ পড়েন নাই, এন্ড সেমিফাইনাল রিয়াল মাদ্রিদ উঠলে এই টিমটাকে হারানো। আর এটা জিনিস হলো যে এইবার যে ফরম্যাটটা আমি যেটা বললেন যে টপ 8 টিম আছে পট 1-এ, 9টা টিম আছে, এর মধ্যে দেয়ার আর হাই চান্সেস যে পিএসজি কিন্তু বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ এর সাথে ফার্স্ট গ্রুপ একটা ক্ল্যাশ হইতে পারে, ফার্স্ট রাউন্ডে একটা ক্ল্যাশ হইতে পারে। কারণ পিএসজি মানে ফ্রান্সের একটা টিমই আছে ওইখানে, আর দেখা গেছে ইংল্যান্ডের 3টা টিম আছে, এদিক দিয়ে আপনার স্পেনেরও 3টা টিম আছে, আর একটা বোধহয় ইটালির আর বায়ার্ন। তো এই হলো অবস্থা ফার্স্ট পটে। তো আমার কাছে মনে হয় যে মানে এখন যে সিস্টেমটা দাঁড়িয়েছে চ্যাম্পিয়ন্স লিগের, মানে আমার কাছে একটু মানে আগেরটার চেয়ে মানে এটা যে খুব বেশি ভালো বা মন্দ এরকম না, বাট আমার কাছে মনে হয় মিশেল। আগে যে একটা গ্রুপ স্টেজ থাকতো সেখানে 6টা ম্যাচ থাকতো, এখন ম্যাচ বাড়ছে 2টা, কিন্তু দেখা গেছে হয়তোবা গ্রুপে 1-2টা ম্যাচ হয়তোবা একটু হেভি টাইট ম্যাচ থাকে, কিন্তু তারপরে যেটা হয় যে আপনার টপ 8 ডাইরেক্ট কোয়ালিফাই করে যায়, আবার বাকি 9 থেকে 24 কিন্তু আবার আপনার প্লে অফ খেলার সুযোগ পায়। ওই প্লে অফ খেললে কিন্তু প্লে অফে কিন্তু খুব বড় ম্যাচ আমরা দেখি না, মানে লাস্ট 2টা সিজন, এটা তো 2 বছরই হলো, খুব বেশি কিন্তু আমরা দেখি না যে ফার্স্ট রাউন্ডের পরে প্লে অফে আপনার রিয়াল মাদ্রিদের সাথে আপনার ম্যান সিটির খেলা পড়ে গেছে, বা ম্যান সিটি বাদ দেন আপনি হয়তো বা এসি মিলান তো জানা 2 সিজনই খেলা হলো আসলে, হলো ওইটা তো আপনার কোয়ার্টার ফাইনাল রাউন্ড অফ 16 হ্যাঁ। সো ওইটা আর কি বিষয়। তো আমার কাছে মনে হয় যে মানে পিএসজি উঠবে, মানে এইবারও সলিড একটা পারফরমেন্স পিএসজির কাছ থেকে আমি আশা করতেছি। আর আদারওয়াইজ আর্সেনাল আছে, রিয়াল মাদ্রিদ, আমার মনে হয় পিএসজির পরে যদি নাম্বার 2 এ কেউ থাকে এটা হয়তো রিয়াল মাদ্রিদ। যারা ফিভার পিচ ইওর ফ্রেন্ডলি পডকাস্ট দেখছেন, আপনারা আপনাদের চ্যাম্পিয়ন্স লিগের প্রেডিকশন জানাতে পারেন। আমার প্রেডিকশন ইতালি থেকে করছি না আপাতত, ইট ক্যান বি সামওয়ান ফ্রম প্রিমিয়ার লিগ অথবা বুন্দেস লিগা থেকেও হওয়ার কথা না, বিকজ ম্যানুয়েল নয়ারকে নিয়ে আমার মনে হয় না বায়ার্ন মিউনিখ ক্যান উইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ। নো অফেন্স টু ম্যানুয়েল নয়ার, জাস্ট তার বয়সের কারণে, রিফ্লেক্সেস অ্যান্ড এভরিথিং, বাট we have some Cinderella stories. ছোট করে বলি, স্লোভান ব্রাতিস্লাভার হয়ে Yaya Toure is going to represent as the first African coach as a Champions League manager. That is something very good story. But ফেনেরবাশে যাচ্ছে জোজে মরিনিও যাওয়ার পর, আলটিমেটলি যে জোজে মরিনিওকে ফেনেরবাশেকে চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে যাওয়ার জন্য আনা হয়েছিল, হি কুডন্ট টেক ইট। তারপর তাকে বেনফিকাতে যেতে হলো, বেনফিকা এখন খেলছে ইউরোপা লিগে, দে কুডন্ট প্লে ইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ। বাট গুন্দোজির সাথে যেটা হয়েছে মানে অদ্ভুত সিন, মানে এমন মারামারি অদ্ভুত ঘটনা ঘটছে আর কি। অ্যান্ড নরওয়ে থেকে ভাইকিং খেলছে, অ্যান্ড বোদোগ্লিম তো খেলছে, আর ওদিকে হচ্ছে এই ভদ্রলোকের কেসটা কি, এই যে লিথুনিয়ান ইয়াতে ছিলেন, হুজ গোয়িং টু বি আ মিলেনিয়ার, রাইট, হুজ গোয়িং টু বি আ মিলেনিয়ার, সেখানে হচ্ছে লোকটার নাম ভালদাস দামব্রাউস্কাস, যিনি কত ডলার জানি জিতলেন আরফিন ভাই? ইউরো দেখলাম 3000 ইউরো, 3000 ইউরো জিতে তিনি হচ্ছে ওইখান থেকে তারপর কোচিং করানো শুরু করলেন, অ্যান্ড হি ইজ গোয়িং টু বি দ্য সাবা এফসি কোচ ইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ। ওইটা খুব ইন্টারেস্টিং স্টোরি। মানে গতকালকেই তো কনফার্ম হলো তাদের মানে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফিকেশন, মানে যেভাবে আসছে আসলে এটাও আসলে একটা ফেয়ারি টেইল বলা যায়, বা একটা মানে একটা সুপার ন্যাচারাল একটা মানে একটা এলিমেন্ট ছিল, না হলে আসলে আজারবাইজানের একটা টিম সেটাকে আপনার চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে আসা, তাও 4টা কোয়ালিফাইং রাউন্ড আপনার খেলে একদম শুরু থেকে। এবং যদি বলি যে কোচের যে মানে যে স্টোরিটা আমরা দেখলাম, মানে আসলে মানুষের তো অ্যাচিভমেন্টের পরে তার ব্যাকগ্রাউন্ড স্টোরিগুলো আসে অনেক সময়, একটু দেরিতেই আসে। সেখানে শুনলাম যে মানে সে তার প্রফেশনাল প্লেয়ার ছিল না, কিন্তু কোচিং করানো তার একটা শখ ছিল, সেখান থেকে সে লিথুনিয়ান যেটা হু ওয়ান্টস টু বি মিলিনিয়ার ওই শো মানে জিতে না আর কি, ওখানে হয়তো বা কিছু একটা রাউন্ড
কয়েকটা রাউন্ড হয়তো বা জিতে হয়তো একটা প্রাইজ মানি নিয়ে এসে আসছিল, তারপর সে ইংল্যান্ডে এসে কোচিং কোর্স করে, তারপর সেখান থেকে মানে লিথুনিয়ান ক্লাবে মানে ওইখানকার ন্যাশনালস মানে এইজ লেভেলে কোচিং টোচিং করে সে মানে ফাইনালি সে টপ টায়ার টিম যেগুলো আছে ওইখানে কোচিং করায়, ফাইনালি সে আজারবাইজানের এই ক্লাবটাকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ। ইটস ইটস এ ট্রামেন্ডাস স্টোরি। আমি বলবো যে ফুটবল বলেই আসলে এরকম স্টোরি আমরা আসলে শুনতে পাই, দেখতে পাই, কারণ এই ধরনের জার্নি তো আসলে সবসময় আপনি দেখবেন না, হয়তো বা 5 বছর 10 বছর পর পর এরকম এবং story একই শোনা সঙ্গে লাস্ক ও খেলছে অস্ট্রিয়ান বুন্দেস লিগা থেকে, যে সেল্টিককে এত অদ্ভুতভাবে হারিয়েছে। লাস্ট ম্যাচটা ওয়াজ অ্যাবসলিউটলি বঙ্কার। সেল্টিক প্রবাবলি একটা জেনারেশনাল মেল ডাউন নিয়ে তারা ম্যাচ হেরে গেছে, যেখানে তাদের হয়তো ম্যাচ হারার কথা ছিল না। চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আমরা যেহেতু ড্রটা হয়ে যাবে, উই ক্যান টক অ্যাবাউট ইট। লেটস মুভ অন টু দ্য ফান পার্ট, দ্য ফিভার প্রেসিং দ্য গেম, সাডেন ডেথ, যেখানে শাবাব ইজ দ্য কারেন্ট ফ্রন্ট রানার। শাবাব যেহেতু একটা অ্যাডভান্টেজ পাচ্ছে বিকজ আপনি আরেকবার সেকেন্ড টাইম খেলছেন, আপনারা দুজন নতুন। বেসিক্যালি দের ইজ আ টপিকটার উপর বেস করে এই রাউন্ডটাতে যে কেউ অ্যান্সার দিতে পারবেন, যে আগে অ্যান্সার দিবেন তাকেই করা হবে। সবচেয়ে বেশি যে নামগুলো অ্যান্সার হিসেবে দিতে পারবেন, হি উইন্স। আজকের ফিভার প্রেসিংয়ের টপিক হচ্ছে বার্সেলোনা এবং আতলেতিকো মাদ্রিদ থেকে ডিরেক্ট ট্রান্সফারে 2000 সালের পর থেকে কে কে খেলেছেন সেই নামগুলো। আই ওয়ান্ট টু নো। যে কেউ একজন র্যান্ডমলি শুরু করতে পারেন। আন্তোয়ান গ্রিজমানকে বুক করে ফেলছেন, ওয়ান অফ লুইস দ্য সুয়ারেজ, greatest players in La Liga. Also, Luis David Suarez, David Villa. You can have Monju Hai, David Villa, Atletico Madrid হয়ে জিতছে। মাত্র এক সিজন খেলছেন, বাট হি ওয়াজ আ কাল্ট হিরো ফর আতলেতিকো মাদ্রিদ অ্যান্ড বার্সেলোনার জন্য অনেক কিছু করেছেন। 3টা কমন নাম শেষ এখন। It gets Was Marcos Llorente ever there? মার্কোস ইয়োরেন্তে ছিলেন রিয়াল মাদ্রিদ অ্যান্ড আতলেতিকো মাদ্রিদ। I'm sorry, Shabab, you're out. The easy one. মঞ্জু ভাই অ্যান্ড এটা Field is open. 2000 এর পর 2000 এর পর থেকে, মানে 2000 এর আগে গেলে আপনার মানে অনেক প্লেয়ারের নাম চলে আসে। সো এত না, এবং ডিরেক্ট ট্রান্সফার, নট নেসেসারিলি যে ঘুরে এসে মানে আতলেতিকো থেকে ঘুরে এসে বার্সেলোনা বা বার্সেলোনা থেকে ঘুরে এসে আতলেতিকোতে এসে খেলছে, এরকম কেউ না আর কি। ফ্যাব্রিগাস আচ্ছা, মার্ক বার্ট্রা কে ছিল? মার্ক বাত্রা ইজ নট দেয়ার। ফ্যাব্রিগাস নাই। নাই না, ফ্যাব্রিগাস Fabregas আর্সেনাল নাই। থেকে আসছিল। আচ্ছা, আপনি যদি একটা নাম বলে দিতে পারেন তাহলে আপনি আসলে আজকের ফিভার যে- প্রেসিং যে বলুন। এর আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। আচ্ছা, জাস্ট একটা নাম। হোয়াটসঅ্যাপ কি আসলো? আতলেতিকো, র্যাকিটিচ রাকিতিচ সেভিয়া থেকে আসছে। ও সরি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা একটা সাডেন ডেথ। আরেকটা করে চান্স দিচ্ছি, হ্যাঁ, যেহেতু মানে সবাই 3টা একজন একটা করে পারসন, সো লাস্ট চান্স। হিন্ট দাও একটা। কিসের হিন্ট? হিন্ট তো দিয়ে দিছি আমি আপনাকে। কান্ট্রি নেম বলো, ঠিক আছে? কান্ট্রি নেম বলবো? হ্যাঁ। সবচেয়ে ইজি কান্ট্রি নেম বলি স্পেন। It makes it tougher. or maybe ইতালি। ইতালি তো ইয়া ইতালির কে? আপনারা কি কাউকে ফোন ও ফ্রেন্ড করতে চান? ফোন ও ফ্রেন্ড করে আরে ইতালি প্লেয়ার নাম মনে পড়তেছে। আরে আচ্ছা, আমি আরেকটু ইজি করে দিই, হ্যাঁ, মানে একজনকে ইজি করে দিই, সেটা হচ্ছে নেদারল্যান্ডস। ইট শুড বি ইজিয়ার। নেদারল্যান্ডে তো or পর্তুগাল। ডেকো আতলেতিকো মাদ্রিদে ছিলেন না। ডেকো যদি আতলেতিকো মাদ্রিদে থাকতেন তাহলে এই যে ট্রান্সফার সাগাটা যে কি হইতো, মানে অদ্ভুত ঘটনা ঘটতো প্রবাবলি। আই ডোন্ট নো। অত সব কান্ট্রি বলে ফেলাইছে। আচ্ছা, আরেকটা কান্ট্রি বলি, টার্কি। আর্দা তুরান। আর্দা তুরান প্লেড ফর আতলেতিকো মাদ্রিদ। আচ্ছা, আজকের একজনের নাম, জাস্ট একজনের কেউ নাম বলেন, তাহলে হি ইজ দ্য চ্যাম্পিয়ন মানে আজকের জন্য। জাস্ট একজনের নাম। নেদারল্যান্ডসেরও আছে। নেদারল্যান্ডসের একজন আছে। আপনারাও সাবা এফসির কোচের মতো হয়তো কিছু জিততে পারবেন না, মানে নো মানি ইনভলভ, বাট ভিদাল কি? আর্তুরো ভিদাল ইজ নট দেয়ার। আর্তুরো ভিদাল ইজ আর সানচেস আছে তো, আলেক্সিস সানচেজ আতলেতিকো ছিল না। খেলে নাই? সানচেজ না। মঞ্জু ভাই ফাইনালি বাদ। You're out. পর্তুগাল আর কি? পর্তুগাল আমি তো পর্তুগালে এসে আটকে পড়ে গেলাম। আচ্ছা,
ইটালির হলো ওই যে লাস্ট হিন্ট, পর্তুগালের প্লেয়ারটা ওই যে পেজিনিচ, না না, পিয়ানিচ। পিয়ানিচ। না, নট পিয়ানিচ। ইউভে ইউভে লাস্ট ক্লু, পর্তুগালের প্লেয়ারটা এখন রোনালদোর সাথে খেলে। ও লাপোর্তে নাকি? আচ্ছা, লাপোর্তে তো স্পেনের। এটা কি আল নাসরে খেলে। আল নাসরে খেলে। It's that easy. Played for your club as well. For Chelsea. কারিজমা। না, কারিজমা never played for Atletico Madrid. আজকের রাউন্ডে কোনো চ্যাম্পিয়ন নেই, আজকের রাউন্ডে বাদ। It's shambolic, it's absolutely shambolic. It's Joao Felix. Joao Felix. হ্যাঁ, এই 2000 সাল থেকে হচ্ছে মোট 9 জন প্লেয়ার আতলেতিকো বার্সেলোনা ডিরেক্ট ট্রান্সফারে হয় এদিকে না ওইদিকে খেলেছেন। দ্যাট ইজ ফার্স্ট লুইস গার্সিয়া, যিনি এখন ESPN এ হি ইজ ওয়ান অফ দ্য অ্যানালিস্ট আউট দেয়ার। আর্দা তুরান ফাইনালি আরফিন ভাই বলতে পারছেন, হু হ্যাজ ওয়ান অ্যান ইউরোপা লিগ, সুপার কাপ, লা লিগাও জিতছেন উইথ বার্সেলোনা অ্যান্ড বোথ আতলেতিকো মাদ্রিদ। হ্যাঁ, আতোয়া গ্রিজমান সবাই জানে, নোজ হোয়াট হি ডিড। দেয়ার ইজ Thiago Motta also played for both Atletico Madrid and Barcelona. There's there David Villa, Griezmann, Suarez, Memphis Depay. Memphis Depay played for both Atletico. There's এখনো একজন কারেন্টলি আছেন, Clément Lenglet is still in Atletico Madrid from Barcelona. He went, এবং এখানে সেরহিও আগুয়েরোর নামটাও যদি আপনারা বলতেন তাও আমি একটু বুঝতাম, কিন্তু সেরহিও আগুয়েরো আসলে ডিরেক্টলি তো জান নাই, ম্যান সিটি হয়ে তারপর হচ্ছে বার্সেলোনা এসেছেন। সো নো চ্যাম্পিয়ন্স ইন দিস রাউন্ড, বাট মানে শাওয়াবের কোনো লস নেই আসলে, আপনাদের লস। স্টিল নাম্বার 1। লস কই, কিছু নাই। থাকলেই না লস। বার্সেলোনা হইলে লস হইতো সবচেয়ে বেশি, যেটা নো অফেন্স টু আই হোপ বার্সেলোনা ফাইন্ডস আ নাম্বার 9, অনেক ভালো নাম্বার 9 আছে সামনে, যদি they want to take. We want to talk about the Premier League in the next course. Premier League ম্যাচ আছে শনিবার থেকে, ক্রিস্টাল প্যালেস ভার্সেস ম্যানচেস্টার সিটি রাত 1টা বাজে দেখবেন। শনিবার লিভারপুল ভার্সেস ফরেস্ট, শনিবার বিকাল 5টায় টটনহাম ভার্সেস নিউকাসল, শনিবার রাত 10:30টায় চেলসি ভার্সেস ব্রাইটন, সন্ধ্যা 7টায় ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস ইপসউইচ টাউন, রাত 9:30টায় অ্যাস্টন ভিলা ভার্সেস আর্সেনাল। সেটা হচ্ছে মঙ্গলবার দিন রাত 1টায়। অনেক বড় একটা ব্রেক আছে আর্সেনালের জন্য। সো প্রিমিয়ার লিগের ফার্স্ট ম্যাচ যেটি আমরা দেখেছি, মানে কার খেলা বেশি অ্যামেজ করেছে, কার খেলা দেখে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন, একজন করে বলতে পারবেন। I was really impressed by Chelsea তো আছে, Chelsea বাদেই। I was very impressed by Hull City. Hull City really was out there. They wanted to play. They wanted to play on the front foot. They used their thing. The commentators were saying that they're very good at set pieces. So, and United were struggling. And you see, Harry Maguire, first game of the season, he's being singled out. It's not a good omen for Manchester United. যাদের হচ্ছে ডিফেন্সিভ লাইনে আসলে অনেক ল্যাকিং আছে। So Hull exploited that tremendously. And তারা যে টেম্পোতে খেলেছে, I think United were taken aback a bit. তারা হয়তো এটা entirely expect করেনি। And একটু cause for concern আছে, because two of their new signings, new midfielders, both played. And both were outrun and like really sometimes absolutely rolled on. বালেবা কি সেই প্রবলেম টু সলভ করবেন? Baleba can play that destroyer role. You see Andres Santos and Tielemans, they're not going to do that. They're not that sort of players. But Baleba is that, he sniffs out danger. He's, really going into tackles with tenacity. He breaks play up, and he can play. And he can deal with press. He can play. And for Fabian Husler's side, he was very instrumental in his first season. He linked up play, and he was becoming very one of the top press resistant players in his side. পরের সিজনটা হয়তো ইনজুরির কারণে অনেকটা দেখা হয়নি লাস্ট সিজনে, but I am very excited about his inclusion into this midfield setup. Yeah, I think when we are talking about midfield, লিভারপুলের মিডফিল্ড ইস্যুটাও তো একটা বড় ইস্যু। Right. যেটা আমরা শুনতে পাচ্ছি ব্র্যাডলি বার্কোলার ব্যাপারে, লিভারপুল হ্যাজ এগ্রিড উইথ পিএসজি। সেটা না হয় লেফট সাইডটা সলভ করছে নাকি বার্কোলাকে আপনি রাইট সাইডে খেলাবেন? রাইট সাইডে সলিউশনটা কি আসলে লিভারপুলের জন্য? doesn't really matter. It doesn't solve the midfield crisis, Right. right? So I think they could have dealt with not replacing Salah. I think for this season they have enough. I think with Ngumoha coming up, he's a brilliant talent across Europe, I think, and he showed glimpses of that last season. Even I think made his Champions League debut last season as well. So
it doesn't solve the midfield problem, and the same problems came out against Newcastle. I think Yohan Wissa really exploited that. He was brilliant. হি ডিপে খেলে সে হচ্ছে এরকম ড্রিবল করে বের হয়ে যাচ্ছে, গ্রাভেনবার্চ কিছু করতে পারছে না, হি ডাজন্ট হ্যাভ দ্যাট ফিজিক্যালিটি অর দ্যাট অ্যাথলেটিসিজম, অ্যান্ড some of the other guys as well, they can't sniff out that danger, and there is not that sink that Liverpool had in previous years. So Bradley Barcola, amazing signing, যে মানে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ উইনার্সদের থেকে আপনি একজন প্লেয়ারকে ছিনিয়ে আনছেন এভাবে, মানে there is that Liverpool attraction, you can't deny that, but this is a very big signing for the Premier League as a whole, I think, but doesn't solve what Liverpool's problems yes. In terms of problems, আমার মনে হয় না আর্সেনালকে নিয়ে আসলে প্রবলেম আপাতত আইডেন্টিফাই করার কিছু আছে। আমার মনে হয় মঞ্জু ভাই সলিসকে দেখে একটু মনে হয় একটু এক্সাইটেড। হ্যাঁ, সলিস তো অবশ্যই, মানে মার্টিনেলি চলে যাচ্ছে। আমার প্রবলেম হচ্ছে গিয়ে আর্সেনালের টিমে এই ম্যান ম্যানেজমেন্ট নিয়ে। এই মার্টিনেলির চলে যাওয়াটা নিয়ে আসলে ওদের ড্রেসিং রুমের এনভায়রনমেন্টটা খুব একটা ভালো নাই। মানে যেভাবে আসলে মার্টিনেলিকে ট্রিট করা হচ্ছে, মানে আর্টেটা যেভাবে ট্রিট করেছে এই আপনার কমিউনিটি শিল্ডের যে ম্যাচের মধ্যে, সেখানে তো আর কি আপনার মেডেল যাদের দেওয়া হবে সেই লিস্টের মধ্যেও কিন্তু মার্টিনেলি ছিল না। এই ব্যাপারটাকে আসলে ভালোভাবে দেখা হচ্ছে না। এখন এই যে স্কোয়াডটা, স্কোয়াডের মধ্যে আর্সেনাল স্কোয়াডের মধ্যে বোধহয় সবচেয়ে বেশি ম্যাচ খেলা প্লেয়ারটাই বোধহয় মার্টিনেলি, অলমোস্ট 300 অ্যাপিয়ারেন্সেস। তো এরকম একটা প্লেয়ারের সাথে যদি এরকম এইভাবে ট্রিট করা হয়, মানে এইটা এখানেই শেষ হওয়া উচিত, এটা আর কোথাও না যাওয়াই ভালো। মানে মাঠে সবই ঠিকঠাক মতো হচ্ছে, আমার মনে হয় যে ড্রেসিং রুমটা ভালো, তার একটা রিফ্লেকশন মাঠে আছে, এটা আর ঝামেলা না হোক, এভাবেই ঠিক হয়ে যাক। জলিস ও ফার্স্টে ওর ডেবুতে তো 2টা অ্যাসিস্ট ছিল, খেলাও ভালো ছিল, না ঠিক আছে, আর্সেনাল নিয়ে আমার কোনো সমস্যা নাই। আর এই ফুলহ্যাম আর চেলসির ম্যাচটা দেখলাম, এটার মধ্যে আসলে আমার মনে হয়েছে যে আসলে চেলসির গোলকিপার যে রবার্ট সানচেজ, ও অনেক বেশি শেকি। ওদের যদি আর কোনো সাবস্টিটিউট গোলকিপার যদি ভালো না থাকে, চেলসির জন্য মনে 3-4 বছর ধরেই চেলসি এবং চেলসি ফ্যানদের সম্ভবত একটা লাভ হেট রিলেশনশিপ যখন সানচেজ ভালো খেলছে তখন মানে ইজ রিয়েলি গুড। আমার শোনা যাচ্ছে যে এমিলিয়ানো মার্টিনেজ হি ইজ ভেরি ক্লোজলি লিঙ্কড, এন্ড লাস্ট 2 দিন ধরে আসলে এরকম একটা ইয়ে চলছে, লিঙ্ক রুমার্স গুলো চলছে। ইটস নট আ রুমার এনিমোর, আই থিঙ্ক very concrete. I think he will eventually make his way to West London, but comparing, আমি অপটার একটা স্ট্যাট দেখছিলাম যে comparing the stats, Emi Martinez doesn't look incredibly better than Sanchez. I think errors leading to goal since 2023 perhaps, don't quote me on that. I think Sanchez made 7 errors and Emi Martinez, he made 4 errors. So কাছাকাছি, বাট 3টা এরর অনেক কিছু পার্থক্য করে দেয়। আমি পার্সোনালি ফিল করি এমি মার্টিনেজ ইজ এ ব্রিলিয়েন্ট শট স্টপার, যেটা ইজ অ্যাবসলিউটলি নেসেসারি ফ্রম আ গোলকিপার। কিন্তু সেটার অ্যাডিশনালি আপনি কি অ্যাড করছেন, স্প্রেইং দ্য পাসেস অ্যান্ড গিভিং শাবি আলোনসো যে সিস্টেমে খেলাতে চান, সেটার জন্য এমি মার্টিনেজ কতটুকু ফিট করেন সেটা হয়তো তাদের ডেটা টিম এবং শাবি আলোনসো মিলিয়ে হয়তো ফিগার আউট করতে পারবেন। ইন টার্মস অফ ট্রান্সফার্স অ্যান্ড এভরিথিং, আমি জানি না আপনি আসলে হল্যান্ডের হেয়ার কাট নিয়ে কতটুকু সন্তুষ্ট নাকি সন্তুষ্ট? না, হেয়ার কাটার পরে তো গোল করতে পারলো না, এই জন্য আফসোসটা লাগছে। ক্যাপ্টেন দিছিলেন? হ্যাঁ, ক্যাপ্টেন দিয়েছিলেন। ক্যাপ্টেন আমার থ্রু আউট দ্য সিজন দেখা গেছে যে ম্যাক্সিমাম গেম উইকে ওই ক্যাপ্টেন থাকে। যাই হোক, কিন্তু বুয়াদ্দি শুড এক্সাইট ইউ অ্যাজ ওয়েল। ডেফিনেটলি। আর আফটার সিইং রড্রি গোয়িং টু বার্সেলোনা, মানে ওইখানে তো একটা ভ্যাকুয়াম ছিলই সত্যি কথা, বাট মানে হি ইজ স্টিল ইয়াং বাট ভেরি প্রমিসিং অ্যান্ড এক্সাইটিং। সো ওয়ার্ল্ড কাপের সময় আমরা কথা বলতেছিলাম, সে মানে লিলে ছিল এবং সে ওখান থেকে হি ডিজার্ভস এ বিগ ক্লাব আফটার দ্য পারফরমেন্স হি শোড ইন দ্য ওয়ার্ল্ড কাপ। এবং ম্যান সিটি মানে ডেফিনেটলি এখন ওয়ার্ল্ডের টপ 5 টিমের মধ্যে একটা, কুড পসিবলি বি ওয়ান অফ দোজ নাম্বার 3 টিমস ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু গত সিজনটা অত ভালো যায় নাই, সো আমি টপ 5-এ তারপরও রাখতেছি। সো মানে যে ধরনের বোয়াদ্দি শুধু না, যে মানে স্টিল মানে যে ধরনের অ্যাটাক আছে, মানে লাইন আপ আছে ম্যান সিটির কাছে, যে এরকম আর্মারি আছে ওদের, আর্মারিতে ওয়েপেন। তো আমি স্টিল কনফিডেন্ট যে যদি নতুন কোচ মায়ার্সকা, সে যদি মানে টিমটার সাথে ভালো ডিল আপ করতে পারে, ভালো ম্যাচ করতে পারে, কারণ তার উপরও একটা এক্সট্রা চাপ থাকবে আমার কাছে মনে হয়, বিকজ দ্য এক্সপেকটেশন অফ ফুলফিলিং
হোয়াট Pep দ্য পেপ Guardiola's- গার্দিওলা ডিড, বাট এটা কিন্তু আসলে সম্ভব না। সম্ভব না। হ্যাঁ, কিন্তু মানে আমি ওই যে শাবাবের সাথে একবার আলাপ করতেছিলাম, আমাদের অফিসে আলাপ করতেছিলাম যে মারেস্কা প্রবাবলি, মানে এটা জাস্ট ফান করেই বলতেছিলাম, মানে হয়তো মিড সিজন দেখবো মারেস্কা স্যাক হয়ে গেছে। তো ওরা বলছে না ভাই, মানে এত লম্বা সিজন আনছে, আর কাকে কোচ হিসেবে আবার ব্যাকআপ হিসেবে আনবে বা সবকিছু মিলে হয়তো বা এই সিজন বা 2 সিজন হয়তো বা তাকে দেখবে। বাট আমার কাছে মনে হচ্ছে ওই এক্সপেকটেশন যেটা হলো যে তৈরি হয়ে গেছে অলরেডি সিটি ডাগ আউটে বা সিটি ম্যানেজমেন্টে, যে রেজাল্ট আমরা দেখেছি যে সিটি ট্রফিলেস থাকা বা সিটি খারাপ করা, যেমন আমরা আর্সেনালের সাথে যখন কাপে হারলো তখনও কিন্তু এক ধরনের একটা প্রেশার ওঠা দেখতেছি, যে কারণ ওরা কিন্তু ট্রফি ম্যাচগুলোতে বা বিগ ম্যাচগুলোতে হারলে তখন কিন্তু এটা প্রেশার উঠে। তো স্বাভাবিকভাবে মানে অবভিয়াসলি আইবুয়াদ ইজ এ ভেরি গুড পিক ফর ম্যানচেস্টার সিটি, এবং মানে যে ধরনের মানে তাদের লাইন আপ আছে, হালান্ড ডেফিনেটলি মানে উইল স্কোর মোর। আমার কাছে মনে হচ্ছে গত সিজন হচ্ছে বেশি গোল ক্যাপ্টেন দিব করবে। তাহলে এই গেম উইকে হ্যাঁ, দিতে Crystal Palace-এর সাথে match, টানা away 2 গেম উইক গোল স্কোর বাদে থাকবে আমার হ্যাঁ। মনে হয় না। সো মানে এটা অবভিয়াস হইতে পারে। হুম। আর যদি না গোল করতে পারে তো অবভিয়াসলি তাহলে বাজে Crisis কিছু alarm. হয়তো বা ওয়েট করতে পারে হয়তো সিটি, বাট আমার কাছে মনে হয় যে সিটি প্রবাবলি, এবং আগের ম্যাচটাও তো বেশ ভালো, লাস্ট মুহূর্তে 2টা গোল করে বর্তমানের সাথে জিতলো। তো আমার কাছে বর্তমানের সাথে তো আমার কাছে মনে হয় যে মানে এই সিজনে সিটি হয়তো বিয়ার করবে, কিন্তু আমার কাছে ম্যান ইউ নিয়ে একটু মানে যেভাবে যে বললাম, আমার কাছে মনে হয় যে ফার্স্ট গেম উইকে হয়তো বা সবচেয়ে বিগেস্ট আপসেটই বলা চলে, যে হাল সিটির সাথে যেভাবে হারলো। এবং আরেকটা রেজাল্ট আমার কাছে একটু মানে আনএক্সপেক্টেড মনে হচ্ছে, যে ব্রাইটন যেভাবে অ্যাস্টন Aston ভিলাকে Villa-কে 4-0, মানে আমার কাছে হয়তো বা 2-1 বা মানে হয়তো হারতে পারে অ্যাস্টন ভিলা, বাট 4-0 ইজ এ বিগ স্টেটমেন্ট ফ্রম ব্রাইটন। তো আমার কাছে এই ভালোই মনে হয়েছে গেম উইক 1। আমি আরো এক্সাইটেড টু সি হাউ ব্রেন্টফোর্ড ডাজ দিস সিজন। ব্রেন্টফোর্ড যেভাবে স্পার্সকে ডিল করেছে, দ্যাট ওয়াজ They're অ্যামেজিং ম্যাচ। also signing Malik Diouf. Malik I- Diouf. Malik I- Diouf is going to be one of the best Bomba signing. লেফট ব্যাকস ইন। এটা আমি ওয়েস্ট হ্যামে খেলা যখন দেখেছি, সেনেগালের খেলা যখন দেখেছি, তখনই আমার কাছে মনে হয়েছে, মানে একদমই পার্সোনাল ওপিনিয়ন, বাট হি ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য গ্রেট সাইনিংস দিস সিজন প্রবাবলি। অ্যান্ড মামাদু সাঙ্গারে Oh, was brilliant. absolutely brilliant. কোনো টটনহাম কিন্তু এই বছর কিন্তু ট্রান্সফার উইন্ডোতে বেশ ভালোই করছে, Stacked. মানে প্লেয়ার মানে ইনক্লুড করতে Savio, Marmoush. করছে। Savio actually কিন্তু- scored last night. scored last কিন্তু night. সমস্যা হলো যে তাদের ফার্স্ট ম্যাচ দেখে মনে হচ্ছে তারা বোধহয় এখনো আগের সিজনই পড়ে আছে, মানে ওই ধকলটা বা ওই ট্রমাটা হয়তো বা কাটায় উঠতে পারে না। আদারওয়াইজ মানে স্কোয়াড দেখে তো বেশ ভালোই মনে হয়, মানে যদি কম্পেয়ার করি জানে ফার্স্ট ম্যাচ আর যদি লাস্ট মানে ফার্স্ট ম্যাচ আর আগামী ম্যাচ যেটা হবে ওদের লাইন আপ যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু অনেক ডিফারেন্স পাবেন। যেটা ওদের প্রবলেম হয়েছিল আমার মনে হচ্ছে যে ফার্স্ট ম্যাচে front three was very flat, and now you bring Savinio into that discussion, into that lineup, and potentially Marmoush, so that really changes the dynamic. So I think Spurs will be fine. ম্যাডিসনের তার হচ্ছে ইনজুরি কনসার্নস, শাভি সিমন ইজ আউট ফর দ্য সিজন, অলমোস্ট দ্য আউট ফর দ্য সিজন। সো যখন টটেনহাম উইল গেট দ্য হোল টিম, তখন হয়তো টটেনহামকে একটা ডিফারেন্ট ওয়েতে আমরা দেখতে পারি। বাট ইউনাইটেড এবং টটেনহামকে আসলে আমাদের একটু মানে আন্ডার সার্ভেইলেন্স রাখতে হবে। Right. আমরা চাই হোয়াট অ্যাবাউট পেড্রো পোরো? পেড্রো পোরো হয়তো ইয়ার মতো কোনো একটা কাজ করে বসতে পারেন, আলভারেজের মতো, আমি জানি না। পেড্রো পোরো হ্যাজ অ্যাম্বিশনস, হি ইজ আ ওয়ার্ল্ড কাপ উইনার, সো ওয়াই নট। অ্যান্ড আমি চাই ফ্র্যাঙ্ক ইলেট একটু চুল কাটুক, মানে হল্যান্ডের মতো করে একটু ভ্লগ করে চুল কাটা ভিডিও করতে পারুক। সো দ্যাটস মাই উইশ। এই উইকে কোনো আপসেটের কোনো গন্ধ কি মিলছে? ডু ইউ ফাইন্ড এনি আপসেট ইন দিস হ্যাপেনিং দিস উইক? এনিওয়ান? Eগুলো actually I don't remember all the matches, but ভিলা আর্সেনাল সবার শেষে, ইউনাইটেড প্লেজ ইপসউইচ, যদিও হোমে ম্যাচ চেলসি ব্রাইটন, চেলসির হোমে, টটেনহামের ম্যাচ নিউ কাসেলের সঙ্গে, টটেনহাম হোমে খেলে, লিভারপুলও আসলে হোমে খেলছে ফরেস্টের সঙ্গে, সিটি খেলছে অ্যাওয়েতে পিএস সার্জের ক্রিস্টাল প্যালেসের এগেনস্টে। সো ফরেস্ট ভার্সেস লিভারপুল উড বি আ গুড ম্যাচ। I think Forest ফরেস্ট ভার্সেস সিটি, ফরেস্ট ভার্সেস হ্যাঁ লিভারপুল, Liverpool, ফরেস্ট ভার্সেস এটা- লিভারপুল, এটা গ্লাসনার ভার্সেস আন্দোনি ইরাও, লাইক I think considering the first match, I think Forest lost to Leeds like back to back. ও মাই গড, I think that is a slap in the face. Like that is not an ideal way to start the season. আপনি কাপ থেকে বের হয়ে গেলেন, মানে ফার্স্ট অফ অল তো গ্লাসনারের উপরে যে এক্সপেকটেশনস ছিল, ফার্স্ট ম্যাচ ইউ ফল ফ্ল্যাট। They played well, but James Trafford was very good, you know, that difference maker. But you end up not winning that match, and then you end up losing against the same opposition and exiting the cup.
So that doesn't, create a good atmosphere at the beginning of the season. ফরেস্ট এন্ড স্পেশালি মারিনাকিস যেরকম Yes. মানুষ আবার কোনো একটা টেম্পার ট্যান্ট্রাম ছাড়লে ক্লাস 2-3 matches, you never know. রাইট আমরা একটু মুভ ফরওয়ার্ড করতে চাই প্রিমিয়ার লিগ থেকে একটা ডিফারেন্ট সেগমেন্টে, এবং সেখানে সবচেয়ে কঠিন প্রশ্ন আজকের সবচেয়ে কঠিন প্রশ্নটা হচ্ছে সবার কাছে, বুন্দেসলিগা কে জিতবে? বুন্দেসলিগা কে জিতবে? Like, are we talking about the second place as a prize? মেবি পারহ্যাপস There is no competition to Bayern. I think Bayern only got stronger. Nathaniel Brown and Ismail Saibari. So these signings only make them like even stronger, and Company has more time to shape his ideas. I think last season the Bayern we saw, I think অনেক বছর পরে you saw this powerful machine again after long years. So I think বুন্দেসলিগা আসলে কোনো কম্পিটিশন বায়ার্ন বাদে আসলে আমরা ডিসকাশন করতে পারি বায়ার্নকে উপরে রেখে, বাট I don't see anyone even close to challenging Bayern. জাস্ট জামাল মুজিয়ালার ইনজুরির যে সমস্যাটা, নিউরোলজিক্যাল ইস্যু, সেটা প্রবাবলি একটা সেটব্যাক ফর বায়ার্ন মিউনিখ, কিন্তু তাদের ওই ডিপার্টমেন্টেও দে হ্যাভ প্লেন্টি অফ প্লেয়ার্স। I think last season was the same. I think when he came in from injury, they never missed him. So I think they have enough to keep going and never really miss a player like এত qualityful একটা player. Jamal Musiala, they won't miss him. I think they'll be fine. যেরকম সলিস আসলে আর্সেনালে ইম্প্যাক্ট রাখছেন, তেমনি ডর্টমুন্ডে দের ইজ কনস্তান্তিনোস কারেস্তাস, যাকে আসলে পাওক এফসি ছাড়তেও চায় নাই, তাদেরও একটা রিবিল্ড প্রসেস যাচ্ছে। ভিয়েরমান আসছেন, কনস্তান্তিলেইয়াস আসছেন গ্যাং থেকে, কিন্তু তাও মনে হয় আসলে কারিম আদিয়েমি কিংবা জুলিয়ান ব্রান্ডের শূন্যস্থান পূরণ করে বায়ার্ন মিউনিখকে চ্যালেঞ্জ জানানোর মতো, আসলে বায়ার্ন মিউনিখকে চ্যালেঞ্জ জানানো ইজ ভেরি ডিফিকাল্ট বুন্দেসলিগায়। এবং আমার মনে হয় যদি ম্যানুয়েল নয়ের তো খেলবেনি এই সিজনে, দ্য আনডিসপিউটেড ফার্স্ট গোলকিপার, শুধুমাত্র ওই পজিশনটাই হয়তো চ্যাম্পিয়ন্স লিগে তাদের জন্য একটা বড় ডিট্রাক্টর হতে পারে। সেটা আসলে বুন্দেসলিগা জেতার ক্ষেত্রে খুব একটা সমস্যা হওয়ার কথা না। মানে বুন্দেসলিগা মনে কাউকে খুব একটা এক্সাইট করতেছে না। বুন্দেসলিগায় যে অন্য টিমগুলো খেলি সেকেন্ড থার্ড ফোর্থ প্লেস হওয়ার জন্য, কে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে কে ইউরোপা লিগ খেলবে, এটা ডিসাইড করার জন্য। কারণ আলটিমেটলি বায়ার্নের সাথে কম্পারিজন করলে এটা অনেক ইয়াই মনে হয়। আমার এখনো স্টিল আনবিলিভেবল মনে হয় যে যখন বায়ার্ন একটা বা দুইটা সিজন টানা লিগ জিতে নাই একটা সিজন, হ্যাঁ, তো এটা খুব হয়েছিল, এবং সেটা টুখেলের সিজনটা যেটা শাবি আলোনসো পরে জিতলো, তো ওইটাই আর কি। Edin Terzic, I think he got close. He got very close last game week. মাইন্সের সঙ্গে was decided. তো আমার কাছে মনে হয় যে এইবার হয়তো একটু বেশ ওয়ান সাইডেডই, বিশেষ করে বুন্দেসলিগাটা আমরা দেখতে পারবো। ডর্টমুন্ড, বায়ার লেভারকুজেনও কিছু স্প্যানিশ প্লেয়ার তারা ভিড়িয়েছে, বাট আলটিমেটলি চ্যালেঞ্জ জানানোর মতো হয়তো না। বাট there can be a few surprises দেখা যাবে বায়ার্ন মিউনিখে যখন কোনো টিম হারিয়েছে। বায়ার্নের আমার মনে হয় শুড কনসার্ন অ্যাবাউট দ্য চ্যাম্পিয়ন্স লিগ, they should be concerned about their goalkeeper. I think না, গোলকিপার আমার কাছে মনে হয় যে এবার চ্যাম্পিয়ন্স লিগে হয়তোবা আমরা হয়তোবা ইয়াকে নাও দেখতে পারি, নয়ারকে হয়তোবা সে লিগে করতে পারে অথবা চ্যাম্পিয়ন্স লিগ করতে পারে, এরকম হয়তোবা। আই থিংক ইটস আ ডিফিকাল্ট কল ফর ভাসো কোম্পানি গিভেন এটা কোম্পানির জন্যই আসলে ইজি আমার কাছে মনে হয়। অন্য যে কোনো কোচের চেয়ে আমার কাছে কোম্পানির জন্য এই জিনিসটা ইজি হবে। এখনো ইয়ং এজ, আমি বলবো জাস্ট কয়েক বছর আগে ফুটবল ক্যারিয়ার শেষ করেছে, এইসব প্লেয়ারের সাথে তারা আগে ম্যাচ খেলেছে, সো এগেনস্ট রাইভাল টিমস। সো আমার কাছে মনে হয় যে তার কাছে এই ধরনের ডিসিশন এই বয়সে আমরা এক্সপেক্ট করতে পারি যে এরকম এটা। আর এখন আসলে নয়ারের ক্ষেত্রে ডিসিশনটা কোনো হার্শ মনে হবে না আফটার দ্য কাইন্ড অফ পারফরমেন্স ডেলিভার্ড ফর জার্মানি ইন দ্য ওয়ার্ল্ড কাপ। আমার কাছে মনে হয় যে ওইখানে নয়ার ছাড়া অন্য কেউ গোলকিপার থাকলেও হয়তো জার্মানি হয়তো আরেকটু বেটার করতে পারতো ওয়ার্ল্ড কাপে। সো আমার কাছে মনে হয় এখানে আসলে যেহেতু অনেক বছর হয়ে গেছে বায়ার্ন, যে সাবা বলতো যে বয়স চ্যাম্পিয়ন্স লিগ জিততেছে না, প্লাস গত বছর একটু গ্লিমস দেখা গেছে যে না তারা এবার হয়তো চ্যাম্পিয়ন্স লিগের জন্য রিয়েলি ফাইট করতে পারে বা হয়তো জিতার খুবই কাছে ছিল, কিন্তু হয় নাই শেষ পর্যন্ত। কিন্তু আমার কাছে মনে হয় যে এইবারও হয়তো তাদের সেম প্ল্যানই থাকবে, হয়তো চ্যাম্পিয়ন্স লিগ। বুন্দেসলিগার শুরু হলে আমরা আরো অল্প স্বল্প কথাবার্তা বলতে পারবো। সেরিয়া শুরু হয়ে গেছে আগের সপ্তাহে। সেরিয়ার ছোট্ট করে রেজাল্টের অবস্থা জানি। ইন্টারন্যাশনালে ডিফেন্ডিং সেরিয়া চ্যাম্পিয়ন স্কুদেতো তারা মনসাকে হারিয়েছে 4-1 গোলে। ইন্টার প্লেড রিয়েলি ওয়েল, অ্যান্ড তাদের নতুন রাইট উইং ব্যাক
played also very well. They face Cagliari on Monday. AC Milaner খেলা was interesting. AC Milan যে তাদের নতুন লেফট উইঙ্গার সিসেকে খেলিয়েছে এবং সম্ভবত রাফায়েলেও is going to Galatasaray. তাদের ম্যাচ হচ্ছে ভেনেজিয়ার সঙ্গে সবার আগেই AC Milan খেলবে। Juventus won against Frosinone, তাদের সঙ্গে পার্মার ম্যাচ। কার্লোস কোয়েস্তার পার্মা ইজ আ ভেরি প্রমিসিং টিম, যদিও পার্মা ফার্স্ট ম্যাচ হেরে গিয়েছিল। নাপোলি কোমোর একটা বিগ ক্ল্যাশ আছে এই উইকে। রোমা ওয়াজ ভেরি গুড, দিবালার হ্যাট্রিক অফ অ্যাসিস্ট, ডনিয়েল মালেনে হ্যাট্রিক, তারা ফিওরেন্তিনাকে 4-0 গোলে হারিয়েছে। আমার মনে হয় এই কয়টা ম্যাচের মধ্যে রোমার ম্যাচটা আই রিয়েলি এনজয়েড দ্য ওয়ে গ্যাসপারিনি প্লেড উইথ দ্য হোল থিং, এবং যেটা ওই যে মিম বাইর হয়েছে যে রোমাতে বেসিক্যালি টট্টি অ্যান্ড বাতিস্তুতার নতুন রিএনকার্নেশন হয়েছে উইথ ডনিয়েল মালেন অ্যান্ড দিবালা। বাট হোয়াটস দ্য মানে বেসিক প্রিভিউ অফ সেরিয়া? কি মনে হয় এবার আসলে মানে স্ট্রং চ্যালেঞ্জার্স কাদেরকে মনে হচ্ছে? আমি তো সিরিয়া দেখি না, honest confession. I just watch the highlights. It's fine. চালানোর গোলটা অনেক ভালো সিরিয়া ছিল। দেখাও টাফ, সিরিয়া ম্যাচগুলো লাইভ হয় না, ওই থেকেই করতে হয় আর কি। থাক, আর ওগুলো কষ্ট দেখা- দিয়ে না। না কষ্ট না এই জন্য আমি বলেছি it's fine. মঞ্জু ভাই চালানোর গোলটা I খেলা think তো was দেখাই হচ্ছে না আসলে, সিরিয়া তো দেখা খুবই টাফ। it's not tough. not the only one ঠিক আছে, here. সমস্যা নাই। আচ্ছা, আমরা পরের পার্টে চলে যাই। পরের পার্টটা খুব ছোট্ট করে আমাদের হচ্ছে কিছু অডিয়েন্স কোয়েশ্চেন উই টেক। সেই অডিয়েন্স কোয়েশ্চেন থেকে আমরা একটু কথা বলতে চাই। আল আহমেদ মামুন এর প্রশ্ন, if Julian Alvarez really wants to leave Atletico Madrid, what do you think the club should do? Try to convince him to stay or sell him for a huge transfer fee? What's your opinion? আমরা এত ভিতরে না যাই, আরফিন ভাই, যদি মানে আলভারেজের ইমিনেন্ট ফিউচারটা কি, যদি এই সিজনে আতলেতিকো মাদ্রিদে থাকে, পরের সিজনে কি হতে পারে? না, ও তো 2030 পর্যন্ত একটা Contracted. কন্ট্রাক্টেড আছে। এখানে হলো যেটা হলো দুই পার্টির মধ্যে একটা নেগোসিয়েশন হতে হবে এবং একটা সেটেলমেন্টে আসতেই হবে। মানে এখানে মানে 500 মিলিয়ন আপনার ক্লজ, এইটা তার মানে ক্লজটা আছে থাকার জন্যই আছে, এটা তার বাস্তব সম্মত না আর কি, যে এটা দিয়ে হুলিয়ান আলভারেজকে মানে বার্সার যত ইন্টারেস্টই থাকুক, বার্সা কেন আপনি অন্য যে কোনো ক্লাব, এমনকি 2-3টা ক্লাব মিলেও একটা প্লেয়ারকে যদি অ্যাফোর্ড করা ব্যাপার থাকতো সেটাও আসলে হইতো না। আসলে আমার কাছে মনে হয় যে হয়তো বা মিড সিজন ট্রান্সফার, আমার কাছে মনে হয় মিড সিজন ট্রান্সফারে হয়তো বা কিছু একটা হইতে পারে। হ্যাঁ, কারণ যখন দেখবে যে হুলিয়ান আলভারেজকে দিয়ে আর হচ্ছে না, ঠিক আছে, তখন যদি কোনো ইন্টারেস্ট পার্টিস থাকে, ওটাও একটা দেখার বিষয় যে তখন তারা এই এত অ্যামাউন্ট স্পেন্ড করবে কিনা। বাট আমার কাছে মনে হয় যে যদি মানে এই অ্যামাউন্টে যদি ছেড়ে দেওয়া যায়, যে অফারগুলো আসতেছে 120 বা 130 আর্সেনালের থেকেও আসছে, আমার কাছে যদি আর্সেনালের অফারটা হয়, আমার কাছে মনে হয় যে অ্যাটলেটিকো শুড গো উইথ দ্যাট। এবং আমার কাছে মনে হয় যে ইটস এ উইন উইন সিচুয়েশন ফর বোথ parties. বিকজ আমি মানে অ্যাটলেটিকো মাদ্রিদের যে আপনার টিম ম্যানেজমেন্ট বা বোর্ড অফ ডিরেক্টরস আছে, মানে এরা তো বলেই দিছে যে আপনার মানে ইটস কাইন্ড অফ ইগো, ম্যাটার অফ ইগো, যে আপনারা এখন মানে এটা 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 তারা এখন ছাড়তে যাবে না, যে বলে দিছি আমি বার্সেলোনায় দিব না তো দিবই না, ছাড়লেও হ্যাঁ, বার্সাতে দিবে। হ্যাঁ বার্সায় দিবে না। সো আমার কাছে মনে হয় যে মানে ওই রিলিফটা আছে আলভারেজের, যদি আপনি আর্সেনালে যায় অ্যাটলিস্ট সে অ্যাটলেটিকো ছাড়তে পেরেছে। হয়তো ওইখানে যে তার এজেন্ট বা সে যদি একটা এমন কোন একটা যদি এগ্রিমেন্ট করতে পারে যে না, ওইখানে দুই এক সিজনের পর সে মানে শর্ট একটা যদি এগ্রিমেন্ট করে যদি ওইখান থেকে একটা ওয়ে আউট যদি বের করতে পারে, আমার কাছে মনে হয় যে ওইটা হয়তো বা বেস্ট হবে ফর বোথ অ্যাটলেটিকো এন্ড ট্রান্সফার বিজনেস আসলে শেষ কথা বলে কিছু নাই। এমবাপে ট্রান্সফার সাগাটা 3-4 বছর ধরে চলে গিয়ে শেষ পর্যন্ত সে রিয়াল মাদ্রিদে খেলছে। আলভারেজের সাগাটা কতদিন লাগে মানে আমরা জানি হয়তো না। বা কোনো না হয়তো 2-3 বছর পর আমরা হয়তো দেখবো বার্সেলোনায়, হয়তো দেখবো, বিকজ ক্লাবেরও ওর প্রতি ইন্টারেস্ট আছে, ওরও ইন্টারেস্ট আছে। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় বাট ইট উইল টেক সাম টাইম। ইসান আল নাহাদি একটা প্রশ্ন করেছে, আমরা যদিও লিভারপুলের মিডফিল্ড ইস্যু নিয়ে অল্প করে কথা বলেছি, ট্রান্সফার নিয়ে কথা বলেছি, তার কোয়েশ্চেন হচ্ছে লিভারপুলের মিডফিল্ড ভালনারেবিলিটি ডিসকাস করুন, সলিউশনটা কি? ডু দে ওয়ান্ট আ ডিফারেন্ট কাইন্ড অফ মিডফিল্ডার ফর আন্দোনি উইরালো সিস্টেম, নাকি দেয়ার ইজ সামথিং এলস? I think different profile is needed, definitely from the existing crop by existing যে midfielder আছে আর কি। McAllister I think is far from his best. I think World Cup we saw a few glimpses, but still I don't think the initial years in Liverpool, I don't think he's being able to match that. So he was that physical outlet,
he could do a lot of things right, but you know the trade-off with Gravenberch. He's a very silky kind of player, but actually athleticism and physicality, that's not his strongest forte. So you need that certain destroyer in midfield. You know, you need that physical presence, you need that athleticism as well, something which is Liverpool are getting with Baliba. Manchester United are getting with Baliba. So you need a change in profile as well to complement someone like Gravenberch. I'm not for এবং তাদের ফ্রন্ট ফোরকেও কমপ্লিমেন্ট করার জন্য, Yes. টু লিবারেট দেম। So I'm not really for changing the whole midfield, but you need that one presence, you know, to bring everything together. No, right. No, I do agree with that. Last question, Fahim Afsar Bari. Is Boshe Achi Eka by Warfaze the greatest heavy metal song in Bangla, including West Bengal history? মানে ওটা আমি জানি না, বাট বসে আছি তো প্রবলি মানে আমি জানি না West Bengal গা history. ছাকা দিতে স্কোপটা অনেক বেশি বড় হয়। স্কোপ না ডেফিনেটলি, মানে বসে আছি তো এই সাবকন্টিনেন্টের ওয়ান অফ দ্য বেস্ট Absolutely, মানে absolutely. রিটেন সংস প্রবলি, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। মানে একটু গা গরম করতে চলে তো ভালোই লাগে, একটু ছেড়ে দিতে পারলে ভালোই তো, বাট মানে ভালো। কপিরাইট খেয়ে যাবো, সো এটা ছাড়ার কোনো অপশন নাই। মোটামুটি এই ছিল প্রশ্ন উত্তর। অনেক অনেক ধন্যবাদ শাবাব, মঞ্জু ভাই, আরফিন ভাই, একটা লম্বা ডিসকাশন। উই কাভার্ড অল দ্য বেসিস। প্রবাবলি আপনারা যারা ফিভার পিচ দেখবেন তারাও আপনারা জানাতে পারেন কমেন্ট সেকশনে আপনারা কোন কোন পার্টের সঙ্গে অ্যাগ্রি করছেন, কোন পার্টে আপনাদের ডিফারেন্ট ওপিনিয়ন্স আছে, সেটাও জানাতে পারেন। ফিভার পিচ নিয়ে আমরা আবারও নেক্সট উইকে কথাবার্তা বলবো। আনটিল দেন, থ্যাঙ্কস এভরিওয়ান, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ যারা আপনারা ফিভার পিচ দেখেছেন এতটুকু লম্বা সময় ধরে। আমরা আবারও চলে আসবো পরের সপ্তাহে আপনাদের কাছে দ্য ডেইলি স্টারে ফিভার পিচ ইয়োর ফ্রেন্ডলি ফুটবল পডকাস্ট নিয়ে। সেই পর্যন্ত ফিভার পিচ ইয়োর ফ্রেন্ডলি ফুটবল পডকাস্টের এপিসোডটা দেখতে থাকুন এবং উইল সি ইউ নেক্সট উইক।